হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি অপূর্ব ধর। আজকে আবারও তোমাদের সঙ্গে আলোচনা করব দিল্লি সুলতানের উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ, যা কিন্তু তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাই তোমরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমরা দেখে নিই যে আমাদের এই ক্লাসটা কবে কবে হচ্ছে। আমাদের এই ক্লাসটা হচ্ছে প্রতি বৃহস্পতি থেকে শনি ঠিক সন্ধ্যে 7টার সময়। প্রতি বৃহস্পতি থেকে শনি ঠিক সন্ধ্যে 7টার সময়। তার আগে তোমাদের বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত এক্সামের উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি, তারা অতি সত্বর আনএকাডেমি জয়েন করে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নাও। এবং আনএকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, সেগুলো দেখার জন্য আমাদের যে রেফারেল কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু, এই কোড ব্যবহার করলেই কিন্তু তোমরা আনএকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমরা বিনামূল্যে দেখতে পাবে। তার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে রেফারেল কোড বা ইনভিটেশন কোড গাইডেন্স গুরু, এর মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই। তো এই কোড ব্যবহার করলেই কিন্তু তোমরা আনএকাডেমির ক্লাসগুলো একেবারে বিনামূল্যে দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির মতে দিল্লির প্রকৃত সম্রাট কে ছিলেন? বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুঘলক নাকি বহলুল লোদি? তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো যে দিল্লির প্রকৃত সম্রাট কে ছিলেন ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির মতে। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, ফিরোজ শাহ তুঘলক। ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির মতে ফিরোজ শাহ তুঘলকই কিন্তু দিল্লির প্রকৃত সুলতান বা আইডিয়াল সুলতান ছিলেন। নেক্সট, সুলতানি যুগে কোন সম্রাট সেচ করের প্রণয়ন করেন? এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সুলতানি যুগের উপর। তো এখানে অ্যান্সার কি হবে তোমরা বলো? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুঘলক, মোহাম্মদ তুঘলক নাকি ফিরোজ শাহ তুঘলক? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, ফিরোজ শাহ তুঘলক। সুলতানি যুগে ফিরোজ শাহ তুঘলকই কিন্তু সেচ করের বা ইরিগেশন ট্যাক্সের প্রণয়ন করেন। নেক্সট, নিম্নলিখিত কে দিওয়ান-ই মুস্তাখারাজ নামক বিভাগের সূচনা করেন? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, বলবন নাকি আলাউদ্দিন খলজি? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু দিওয়ান-ই-মুস্তাখারাজ নামক একটি বিভাগের সূচনা করেন। নেক্সট, নিম্নলিখিত কে মঙ্গোলদের দ্বারা কারারুদ্ধ হয়েছিলেন? অর্থাৎ নিম্নলিখিত কোন ঐতিহাসিক মঙ্গোলদের দ্বারা কারারুদ্ধ হয়েছিলেন? হাসান নিজামি, মিনাজ আস সিরাজ, আমির খসরু নাকি জিয়াউদ্দিন বার্নি? তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন 3, আমির খসরু। আমির খসরুই কিন্তু মঙ্গোলদের দ্বারা যুদ্ধের সময় কারারুদ্ধ হয়েছিলেন। নেক্সট, নিম্নলিখিত কে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করেন? অর্থাৎ এখানে তোমাদের বলতে হবে যে নিম্নলিখিত কোন সম্রাট শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রফেশনাল কোর্সের প্রণয়ন করেন? বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক নাকি ফিরোজ শাহ তুঘলক? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, ফিরোজ শাহ তুঘলক। এই ফিরোজ শাহ তুঘলকেই কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রফেশনাল কোর্সের প্রণয়ন করেন। নেক্সট, সুলতানি যুগে নিম্নলিখিত কে ডাক ব্যবস্থার সম্পূর্ণ বিবরণ দিয়েছিলেন? আমির খসরু, ইবন বতুতা, জিয়াউদ্দিন বার্নি নাকি কোনোটিই নয়? তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ইবন বতুতা। ইবন বতুতাই কিন্তু
সুলতানি যুগের যে ডাক ব্যবস্থা তার ডিটেলড ইনফরমেশন কিন্তু দিয়েছিলেন। নেক্সট, নিম্নলিখিত কে অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? গিয়াসুদ্দিন তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক নাকি আলাউদ্দিন খলজি? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলকেই কিন্তু অশোক স্তম্ভ অর্থাৎ অশোক পিলার দিল্লিতে নিয়ে আসেন। নেক্সট, নিম্নলিখিত কে শস্য কর বিলুপ্ত করেন? আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক নাকি সিকান্দার লোদি? তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, সিকন্দর লোদি। সিকন্দর লোদি কিন্তু শস্য কর বিলুপ্ত করেছিলেন এবং এই সিকন্দর লোদি তার সময়কালটা কত ছিল, অর্থাৎ তিনি যে সময় শাসন করেছিলেন তা হলো 1498 থেকে 1517। 1498 থেকে 1517। নেক্সট, কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর সময় ইলতুৎমিশ কোথাকার সুবেদার ছিলেন? এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অপশনগুলো দেখে নিই। দিল্লি, গোয়ালিয়র, বাদাউন নাকি লাহোর? আশা করি সকলেই তোমরা অ্যান্সার করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, বাদাউন। কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর সময় ইলতুৎমিশ কিন্তু বাদাউনের সুবেদার ছিলেন। নেক্সট, সুলতানি যুগে নিম্নলিখিত কোন স্থানটির নাম খিজারাবাদ ছিল? আগ্রা, চিত্তোর, জৌনপুর নাকি দেবগিরি? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, চিত্তোর। সুলতানি যুগে চিত্তোরেই কিন্তু খিজারাবাদ নামে পরিচিত ছিল। তোমরা এডিশনাল ইনফরমেশনটা দেখো কি বলছে। ইন 1303 অর্থাৎ 1303 খ্রিস্টাব্দে চিত্তোর আক্রমণ করা হয় এবং এই চিত্তোর আক্রমণ করার কালে চিত্তোরের যে রাজা তিনি কে ছিলেন? রাজা ছিলেন রতন সিং। মেওয়ারের রাজা রতন সিং সেই সময় চিত্তোরে শাসন করতেন এবং এই 1303-এ চিত্তোর আক্রমণ করে চিত্তোরকে রাজধানী চিত্তোরের নাম খিজিরাবাদ করা হয়। নেক্সট, নিম্নলিখিত কে ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপিত করেন? বলবন, ফিরোজ শাহ তুঘলক, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুঘলক? তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই তোমরা এখানে অ্যান্সার করো। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলকই কিন্তু ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপিত করেন। আমরা এখন এই জিজিয়া কর সম্পর্কে কিছু এডিশনাল ইনফরমেশন দেখে নেব। কি বলছে? ফিরোজ শাহ ইম্পোজড জিজিয়া অন ব্রাহ্মণ। ফিরোজ শাহই ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপিত করেন। দ্য আরবস, মোর স্পেসিফিকলি দ্য জেনারেল মোহাম্মদ বিন কাসিম ইন্ট্রোডিউস জিজিয়া ইন 712 AD হোয়েন কনকিউয়ার্ড সিন্ধ। বলছে আরবরা স্পেশালি জেনারেল অর্থাৎ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর তার সূচনা করেন বা আরোপ প্রথম করেন, সেটা কখন? না 712 খ্রিস্টাব্দে। বলছে ইন ইন্ডিয়া কুতুবউদ্দিন আইবক ইম্পোজড ফার্স্ট জিজিয়া অন নন মুসলিম হুইচ ওয়াজ কল্ড খারাজ ও জিজিয়া। বলছে ভারতবর্ষে কুতুবউদ্দিন আইবকেই প্রথম অমুসলিমদের উপর জিজিয়া কর আরোপিত করেন, যা খারাজ ও জিজিয়া নামে পরিচিত ছিল। বলছে জিজিয়া ওয়াজ অ্যাবলিশড বাই আকবর ইন 16th century। কিন্তু এই জিজিয়া প্রথা এটা আকবর 16th শতাব্দীতে অর্থাৎ 1600 শতাব্দীতে এটা তিনি অ্যাবলিশ করেন অর্থাৎ বিলুপ্ত করেন। কিন্তু বাট রিইন্ট্রোডিউসড, আবার জিজিয়া কর কখন শুরু হয়? 1700 খ্রিস্টাব্দে। এবং সেটা কার দ্বারা? সেটা ঔরঙ্গজেবের দ্বারা। তো তোমরা এই ক্ষেত্রে কিন্তু
এখানে এডিশনাল ইনফরমেশন থেকে জিজিয়া কজ সম্পর্কে সমস্ত এডিশনাল ইনফরমেশন জেনে নিলে। তো এখান থেকে জিজিয়া কজ সম্পর্কে যাই প্রশ্ন আসুক আশা করি তোমরা তার অ্যান্সার করতে পারবে। নেক্সট, নিম্নলিখিত কোন সুলতান আলেকজান্ডার দি গ্রেট উপাধি গ্রহণ করেন? বালবান, আলাউদ্দিন খালজি, মোহাম্মদ বিন তুগলক নাকি সিকান্দার লোদি? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজিই কিন্তু আলেকজান্ডার দি গ্রেট উপাধি গ্রহণ করেন এবং এই আলেকজান্ডার দি গ্রেট উপাধি ছাড়াও তার কি আর উপাধি ছিল? তার ছিল সিকান্দার ই সানি। সিকান্দার ই সানি। নেক্সট, নিম্নলিখিত কোন সুলতান একটি পৃথক কৃষি বিভাগ গঠন করেন? ইলতুৎমিশ, বালবান, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক? এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সুলতানি যুগের উপর বেস করে। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকেই কিন্তু একটি পৃথক কৃষি বিভাগ গঠন করেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেননি? দিওয়ান ই মুস্তাখারাজ, দিওয়ান ই খাইরিয়াত, দিওয়ান ই বান্দগান নাকি দারুল সাফা? তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাও যে নিম্নলিখিত কোনটি ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেননি। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, দিওয়ান ই মুস্তাখারাজ। এই দিওয়ান ই মুস্তাখারাজেরই কিন্তু ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেননি। নেক্সট, নিম্নলিখিত কোন সুলতান তার মুদ্রাতে উদমাত উল নিসওয়ান উপাধি ব্যবহার করেন? রাজিয়া সুলতানা, বালবান, আলাউদ্দিন খলজি নাকি কোনোটিই নয়? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানাই কিন্তু তার কয়েনে অর্থাৎ তার মুদ্রাতে উদমাত উল নিসওয়ানা উপাধি ব্যবহার করেন। এবং তোমরা সকলেই জানো অবশ্যই যে দিল্লি সুলতানির প্রথম যে মহিলা সাম্রাজ্ঞী বা মহিলা শাসক তা কিন্তু রাজিয়া সুলতানাই ছিলেন। তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি হলো একটি বেস্ট প্ল্যাটফর্ম। এখানে বর্তমানে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি এসআই এবং পিএসসি মিসলেনিয়াস এগুলোর প্রিপারেশন দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি সাবস্ক্রাইব নাওনি অর্থাৎ সাবস্ক্রিপশন করোনি তারা অতি সত্বর আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করে দাও। তোমরা এবার দেখে নাও আনএকাডেমিতে তোমরা কি কি পাচ্ছ। এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতো এডুকেটর পাচ্ছ, নিজেদের পছন্দের মতো ব্যাচ পাচ্ছ এবং একটা ওয়েল স্ট্রাকচার ডেলি রুটিন পাচ্ছ তোমাদের ডেলি লাইফে, যা কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব আনএকাডেমি তোমাদের জন্য নতুন কি নিয়ে এসেছে। এখানে প্রত্যেকটা ক্লাসে তোমরা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও প্রত্যেকটি ক্লাস হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসেস, অর্থাৎ চ্যাট এবং পোল সেকশনের মধ্যে দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরের সঙ্গে কিন্তু কমিউনিকেট করতে পারছো, অর্থাৎ একটা সম্পর্ক স্থাপন করতে পারছো। এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা লিডার বোর্ড পাচ্ছ যা তোমাদের সেলফ অ্যানালাইসিস করতে সাহায্য করবে। এবং তোমরা যারা আনএকাডেমিতে সাবস্ক্রাইব নিয়ে কোর্স করবে অর্থাৎ ক্লাস করবে তাদের প্রত্যেকটা কোর্স হলো স্ট্রাকচার্ড কোর্স। এখানে তোমরা কুইজ পাচ্ছ, সবসময় লাইভ কুইজ হচ্ছে। এছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ এবং ডুয়াল এডুকেটর ক্লাসেস পাচ্ছ। তো তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তারা সাবস্ক্রিপশন প্ল্যানগুলো একবার দেখে নাও। এখানে তোমরা একসাথে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস অর্থাৎ 2 বছরের পর্যন্ত সাবস্ক্রিপশন নিতে পারো। তো তোমরা যারা সাবস্ক্রিপশন নেবে তারা যদি আমাদের যে ইনভিটেশন কোড বা রেফারেল কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু এটা ব্যবহার করো, তো সেক্ষেত্রে তোমরা এই এন্টায়ার সাবস্ক্রিপশন প্ল্যানের উপর একটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। একটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো আবার কোশ্চেনে ফেরা যাক। আলাউদ্দিন খলজির আক্রমণকালে দেবগিরির শাসক কে ছিলেন? প্রতাপ কুমার দেব, রামচন্দ্র দেব,
মালিক কাফুর নাকি রানা রতন সিং? তো তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো যে আলাউদ্দিন খলজির আক্রমণকালে দেবগিরির শাসক কে ছিলেন? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, রামচন্দ্র দেব। রামচন্দ্র দেব ছিলেন সেই সময় দেবগিরির শাসক। নেক্সট, নিম্নলিখিত কোন সুলতান প্রথম গৃহকর আরোপিত করেন? বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজিই কিন্তু প্রথম গৃহকর আরোপিত করেন এবং এই গৃহকর ছাড়াও তিনি আর কি কি কর ইন্ট্রোডিউস করেছিলেন? তা হলো জাজিয়া অর্থাৎ পোল ট্যাক্স, খারাজ অর্থাৎ ল্যান্ড ট্যাক্স অর্থাৎ ভূমিকর এবং চারান অর্থাৎ পোস্টার ট্যাক্স বা যে গোচারণ ভূমি তার উপর যে ট্যাক্স তাই হলো পোস্টার ট্যাক্স বা চারান বা চারহা। নেক্সট, দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ নীতির প্রবর্তন করেন? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, বলবান নাকি ইলতুৎমিশ? আশা করি তোমরা সকলেই এটার অ্যান্সার করতে পারবে। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, বলবন। বলবনই কিন্তু রক্ত ও লৌহ নীতির প্রবর্তন করেন। নেক্সট, নিম্নলিখিত কোন শাসক চেঙ্গিস খাঁর সমসাময়িক ছিলেন? এটা কিন্তু আনকমন হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নিম্নলিখিত কোন শাসক চেঙ্গিস খাঁর সমসাময়িক ছিলেন? ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক? এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, ইলতুৎমিশ। ইলতুৎমিশই কিন্তু চেঙ্গিস খাঁর সমসাময়িক ছিলেন। নেক্সট, জৌনপুর শহরটি কার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়? অপশন 1, জালালউদ্দিন খলজি, অপশন 2, গিয়াসউদ্দিন খলজি, অপশন 3, মোহাম্মদ বিন তুগলক এবং অপশন 4, ফিরোজ শাহ তুগলক। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু জৌনপুর শহরটি নির্মাণ করা হয় বা জৌনপুর শহরটির পত্তন করা হয়। এখানে তোমাদের হোমওয়ার্ক হলো তোমাদের বলতে হবে যে এই জৌনপুর শহরটি কে নির্মাণ করেন। নেক্সট, নিম্নলিখিত কে ইবন বতুতাকে দিল্লির প্রধান বিচারক রূপে নিয়োগ করেন? গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক নাকি মোহাম্মদ বিন তুগলক? এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকেই কিন্তু ইবন বতুতাকে দিল্লির প্রধান বিচারক রূপে নিয়োগ করেন। নেক্সট, তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন? ফিরোজ শাহ তুঘলক, দ্বিতীয় গিয়াসউদ্দিন তুঘলক, নাসিরউদ্দিন মাহমদ নাকি নুসরত শাহ? তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, নাসিরউদ্দিন মাহমদ। এই নাসিরউদ্দিন মাহমদেই কিন্তু ছিলেন তুঘলক বংশের শেষ সম্রাট। নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ সৈয়দ বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন এখানে তোমাদের বলতে হবে। খিজার খান, মুবারক শাহ, মোহাম্মদ শাহ নাকি আলাউদ্দিন আলম শাহ? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, খিজার খান। এই খিজর খান যে সময় ধরে শাসন করেছিলেন তা কত না 1414 থেকে 1421। 1414 থেকে 1421। নেক্সট, দিল্লি সুলতানির কোন বংশ সবচেয়ে কম সময় শাসন করেছিল? দাস বংশ, খলজি বংশ, সৈয়দ বংশ নাকি লোদি বংশ? এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, সৈয়দ বংশ। দিল্লি সুলতানিতে সবচেয়ে কম সময় ধরে শাসন করেছিল সৈয়দ বংশ। নেক্সট, লোদি বংশের প্রতিষ্ঠা কে করেন? বাহাদুর লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি নাকি কোনোটিই নয়? তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে লোদি বংশের প্রতিষ্ঠা কে করেন। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, বাহাদুর লোদি। এই বাহাদুর লোদিই কিন্তু
লোদি বংশের প্রতিষ্ঠা করেন এবং এই লোদি বংশের যে রিজিয়ন তা হলো 1451 থেকে 1526 এবং এই লোদি বংশ কিভাবে প্রতিষ্ঠিত হয় না সৈয়দ বংশকে রিপ্লেসড করে অর্থাৎ সৈয়দ বংশকে পরাজিত করে কিন্তু লোদি বংশের প্রতিস্থাপনা হয় এবং তার প্রতিস্থাপনা করেন বাহালুল লোদি। নেক্সট, দিল্লি সুলতানির প্রকৃত শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান নাকি আলাউদ্দিন খালজি? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 ইলতুৎমিশ। দিল্লি সুলতানির প্রকৃত শাসক ছিলেন ইলতুৎমিশ এবং এই ইলতুৎমিশের যে শাসনকাল তা কত ছিল? 1210 থেকে 1236। 1210 থেকে 1236। নেক্সট, মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? অপশন 1 লাহোর, 2 কালিঞ্জন, 3 কনৌজ নাকি অপশন 4 দৌলতাবাদ? তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 দৌলতাবাদ। মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন। নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট লাক্স বক্স নামে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক, বলবান, আলাউদ্দিন খালজি নাকি জালালউদ্দিন খলজি? আশা করি তোমরা সকলেই এর অ্যান্সার করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকেই কিন্তু লাক্স বক্স নামে ইতিহাসে পরিচিত ছিলেন এবং তাকে লাক্স বক্স বলা হতো কেন না তিনি অত্যাধিক পরিমাণে দান ধ্যান করতেন, সেই জন্য তাকে লাক্স বক্সও বলা হতো। নেক্সট, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আবুল ফাজল, মীরাবাই, আবুল খাসরু নাকি কোনোটিই নয়? সরি, এটা আবুল খাসরু নয়, এটা আমির খাসরু হতো। এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, এটা আবুল খসরু নয়, আমির খাসরু হতো। তো এই ক্ষেত্রে তোমরা বলো যে ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আবুল ফাজল, মীরাবাই, আমির খাসরু নাকি কোনোটি নয়? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 আমির খাসরু। আমির খসরুকেই কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়। আমাদের আজকের 30তম প্রশ্ন এবং অর্থাৎ শেষ প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? বলবান, আলাউদ্দিন খালজি, মোহাম্মদ বিন তুঘলক নাকি ফিরোজ শাহ তুঘলক? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 আলাউদ্দিন খালজি। মালিক কাফুর আলাউদ্দিন খালজির সেনাপতি ছিলেন। তো থ্যাংক ইউ। এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন দিল্লি সুলতানের উপর বেস করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও এবং তোমাদের যদি কোনো কোশ্চেনে অসুবিধা হয় কোনো প্রকার অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তা রিজলভ করার চেষ্টা করব। এবং চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে তোমাদের কাছে এসে পৌঁছয়। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ আমাদের প্রতিটি ক্লাসের পর টেলিগ্রামের মাধ্যমে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ, স্টে টিউনড।